Okay. এই যে সেশনটা এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমার উইন্ডোজ হোক ম্যাক হোক, এক নাম্বার সিকিউরিটি। আমরা অনেকে সিকিউরিটি নিয়ে কনসার্ন না, বা একটা ক্লায়েন্ট হ্যাক করে নিয়ে গেছে, মানে কেউ একজন হ্যাক করে ফেলছে আমার কম্পিউটার, আমি জানি না বুঝি না। এই জায়গাগুলোতে আসলে সিকিউর থাকবো কিভাবে, এর পাশাপাশি আমার কম্পিউটার ব্রাউজার, মানে সোজা কথা আমার কাজকে স্পিড আপ করবো কেমনে, এবং আমি যে কাজগুলো দেখাবো এই জিনিসগুলো করলে এবং তোমার কিছু সিকিউরিটি নলেজ থাকলে তোমাকে কেউ হ্যাক করতে পারবে না। সেজন্য এই ডকুমেন্টটার নাম দেওয়া হয়েছে হ্যাকমি। আমি প্রিপারেশন নিব এমন ভাবে যাতে কেউ আমাকে হ্যাক করতে পারবে না, এবং চ্যালেঞ্জ দিচ্ছি হ্যাকারদেরকে আর কি, হ্যাকমি। ওকে। এখন আমাদের মার্কেট প্লেসে আমরা যখন বিভিন্ন ক্লায়েন্টের কাজ করি, সেটা হোক আপওয়ার্ক, সেটা হোক ফাইবার, তো ধরো কোনো একটা ক্লায়েন্ট আমাকে কোনো একটা ডকুমেন্ট দিল। এখন এই ফাইলে ঢুকলে হয়তো কিছু ফাইল টাইল আছে, এগুলো ডাউনলোড করব। ডাউনলোড করতে গিয়ে আমার কম্পিউটারের কোনো ক্ষতি হবে কিনা। নাম্বার ওয়ান হচ্ছে, দেখো, একটা ক্লায়েন্ট, সে ক্লায়েন্ট খুব সুন্দরভাবে, দেখো, প্রথম থেকে আমার সাথে কথা বলে আসতেছে যে আমার একটা ওয়েবসাইট লাগবে। এটা আপওয়ার্কের একটা অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি আর কি আমার। আচ্ছা, আমি হেল্প করতে পারবো, তোমার কন্টেন্ট রেডি আছে কিনা। ও বলতেছে না, কন্টেন্ট রেডি নেই। কয়টা পেজ থাকবে, এনি স্যাম্পল ওয়েবসাইট আছে কিনা তোমার। সে বলতেছে হ্যাঁ, আমার একটা ওয়েবসাইট আছে, এখান থেকে কন্টেন্ট নিতে পারো। এর পাশাপাশি এই যে আমি আরো তিনটা ওয়েবসাইট দিছি, এগুলো থেকে তুমি আইডিয়া নিতে পারো। অলরাইট, তো তোমার কোনো বাজেট আছে কিনা। তো আমি বললাম স্কোয়ার স্পেসের অবস্থা তো ভালো না, স্কোয়ার স্পেসের খুব ডিজাইন অপশন খুব লিমিটেড। তারপর সে যে জেনারেল একটা কথাবার্তা হচ্ছে, বাজেট বললাম, কন্টেন্ট দিতে বললাম, এইখান থেকে কন্টেন্ট নিব কিনা জিজ্ঞাসা করলাম। তারপরে সে বললো হ্যাঁ ঠিক আছে। তারপর আমি জিজ্ঞাসা করলাম কোন ডোমেনের সাথে কানেক্ট করবা, সে বললো এই ডোমেনের সাথে। এই যে ন্যাচারাল একটা কমিউনিকেশনের পর সে আমাকে হায়ার করলো। তারপর আমাকে লোগো দিল, তারপর একটা লিঙ্ক দিল। তো এখন এই ব্যাপারটা ন্যাচারাল না, বলো তো? হুম। এই লিঙ্কের মধ্যে কন্টেন্ট আছে, আমার তো কন্টেন্ট চাইছি ওর কাছে, আমি সেজন্য আমাকে ড্রাইভে লিঙ্ক দিছে। তো সে জিজ্ঞাসা করছে, আমি বলছি যে সেন্ড মি ইমেজেস এন্ড এভরিথিং ইন গুগল ড্রাইভ। ড্রাইভের ভিতরে আমাকে লিঙ্কটা দিছে। ন্যাচারাল। অনেক ক্লায়েন্ট আইসে তোমার বলবে এই ড্রাইভের ভিতরে সব আছে, তুমি এটা ডাউনলোড করো। কোনো কথা নাই বার্তা নেই, আগে বলবে ডাউনলোড করো। তখন তোমার সন্দেহ থাকতে হবে। কোনো কথা নাই, কি কাজ সেগুলো বলে নাই, কোনো ডিসকাশন নাই, ডাইরেক্ট লিঙ্ক দিয়ে বলতেছে এটা ডাউনলোড করো, তখন তুমি সন্দেহ করবা। কিন্তু এইটাতে একটা ন্যাচারাল কমিউনিকেশন। তারপরও আমি যে কোনো ফাইল অ্যাক্সেস করার জন্য তিনটা ওয়েবসাইট দিচ্ছি। একটা হচ্ছে ভাইরাস জ্যোতি, নাম্বার টু ভাইরাস টোটাল। তারপরে এই ক্লায়েন্টের এই লিঙ্কটা আমি ডাউনলোড করার আগে টেস্ট করব কোনো ঝামেলা আছে কিনা। ইউআরএল টেস্টিং বলি আমরা এটাকে। হ্যাঁ, ইউআরএলটার লিঙ্ক দিয়ে আমি বললাম একটু দেখো তো ঠিক আছে কিনা। তাহলে ওয়েবসাইট নামগুলো মনে রাখতে হবে, ভাইরাস টোটাল, জ্যোতি ভাইরাস লিখে গুগল করলেই পাবা এই লিঙ্কটা। আচ্ছা, এখন এই ফাইলটা চেক করে সে বলতেছে ভাই এখানে 95 ধরনের জিনিসপত্র আছে, এখানে কোনো ধরনের ভাইরাস আমি পাইনি। জিরো ভাইরাস ফাউন্ড, সব গ্রিন, তার মানে ঠিক আছে। সব ক্লিন 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 ক্লিন, তার মানে এটা আমি অ্যাক্সেস করতে পারি। এখন আমি ক্লিক করে দেখবো কোনো সমস্যা আছে কিনা, বা ক্লায়েন্টের কন্টেন্ট গুলো দেখবো। ঠিক আছে। ওকে। ছবি দিছে প্রপার্টিস, সমস্যা নেই। আচ্ছা, আরেকটা হচ্ছে জ্যোতি ভাইরাস। এটা হচ্ছে তোমার কম্পিউটারে থাকা কোনো একটা ফাইল তুমি কোনো একটা সার্ভারে আপলোড করবা, হয় না, প্লাগ ইন থিম আপলোড করো না, অথবা কোনো একটা জিপ ফাইল ক্লায়েন্ট দিছে, তুমি ডাউনলোড করছো, কিন্তু ওইটা রান করার আগে, জিপটা ভাঙার আগে তুমি ওই জিপ ফাইলটা টেস্ট করবা জ্যোতি দিয়ে। তো দেখে এখানে কোনো জিপ ফাইল আছে কিনা আমার। এই যে একটা জিপ ফাইল আছে, এটা প্লাগ ইন আপলোড করলাম। তো এখানে 16টা অ্যান্টিভাইরাস আছে, এটা সব চেক করে একসাথে। অ্যাভাস থেকে শুরু করে দেখছো সবগুলো অ্যান্টিভাইরাস বলতেছে ফাউন্ড নাথিং, ফাউন্ড নাথিং, ফাউন্ড নাথিং, সব ঠিকঠাক আছে। সবাই বলতেছে ফাউন্ড নাথিং। আচ্ছা। আচ্ছা, যদি কোনো ভাইরাস পায়ও, ভাইরাসগুলোর নাম ট্রোজান, ব্যাকডোর, ম্যালওয়্যার বা ওয়েব শেল। এই চারটা হইলে বুঝবা এগুলো খুব রিস্কি এবং ডেঞ্জারাস ভাইরাস। অর্থাৎ এখানেই তোমাকে দেখাবে ভাইরাস ফাউন্ড, দিস ইজ ট্রোজান, বড় করে লেখা থাকবে ট্রোজান।
ম্যালওয়্যার, তখন বুঝবা ওই ফাইলটা অ্যাক্সেস করা যাবে না। তো এটা তো হইলো আমার অনলাইনে, আমি আসলে কোনো মানে হয় না অনেক সময় কোনো একটা মেইল পাইছো, মেইলে বললো এই তোমার জন্য একটা বিশেষ বোনাস আছে, এই যে কি নতুন অগ্রগতি অর্জন করছে, এটা ফর্মের লিঙ্কটিং, হ্যাঁ, আমি একে আসলে বিশ্বাস করব না। এরকম কোনো লিঙ্ক মেইলে পাইলেও এই যে ভাইরাস টোটাল দিয়ে আমরা একটু চেক করে নিব যে কোনো ধরনের ভাইরাস টাইরাস আছে কিনা। যে কোনো মেইলে কিছু দেখলে ঢুকে যাবে না, কিছু দেখলেই ক্লিক করবা না। হ্যাঁ, আমি এই যে লিঙ্কটা দিয়ে আমি একটু চেক করে দেখবো কোনো ধরনের প্রবলেম আছে কিনা। কিছু পাইনি, ঠিক আছে। সো এভাবে মেইলে যদি কোনো লিঙ্ক টিঙ্কও কেউ পাঠায়, ওপেন করবা না। হোয়াটসঅ্যাপে কোনো ইমেজ, হোয়াটসঅ্যাপে আননোন নাম্বার থেকে কোনো লিঙ্ক কখনোই ঢুকবা না, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও তোমার কম্পিউটারে যারা উইন্ডোজ ইউজ করতেছো, উইন্ডোজ ডিফেন্ডার তো আছেই, এর পাশাপাশি যদি সম্ভব হয় অ্যাভাস্ট, ইসেট, নর্টন বা পান্ডা, ক্যাসপাসকিও ভালো, যে কোনো একটা অ্যান্টিভাইরাস কিনে নিবা, 500-600 টাকা লাগে, প্রিমিয়ামটা আর কি, যে কোনো দোকানেই পাবা, কি সহ, যে কোনো একটা অ্যান্টিভাইরাস ইনস্টল করে রাখবে। বেসিক্যালি যেটা হয়, এরকম কম্পিউটার হ্যাক করার পর তোমার কম্পিউটারে যত ডিস্কের ভিতরে যত ফাইল টেল আছে এগুলো সব ওরা ব্যাকআপ নিয়ে ফালাই দেয় সব। তারপর তোমাকে মেইল করে যে ভাই, তুমি যদি এই ফাইলগুলো পাইতে চাও $300 আমাকে পে করবা, নাইলে আমি সব ফালাই দিব। তো এরকম, ঠিক আছে। অনেক সময় ব্রাউজারে অ্যাক্সেস নিয়ে নেয় কুকি হাইজ্যাকিং এর মাধ্যমে, তখন তোমার কোনো আইডি পাসওয়ার্ড লাগবে না, ব্রাউজারে তো লগ ইন করাই আছে। দেখো, কেউ যদি আমার ব্রাউজারে অ্যাক্সেস পায়, আমার ফেসবুক লগ ইন করাই আছে, ওর কোনো আইডি পাসওয়ার্ড লাগবে না, ও আরামসে ইউজ করবে। আচ্ছা, এছাড়াও উইন্ডোজ ডিফেন্ডার মাস্ট অ্যাক্টিভেট থাকতে হবে। উইন্ডোজ ডিফেন্ডার কেমনে ইনস্টল অ্যাক্টিভেট করবো আমরা একটু দেখে নিই, আশা করি সবার আছে। তারপর যে কোনো একজন একটু স্ক্রিনটা শেয়ার করবা, আমরা একটু উইন্ডোজ ডিফেন্ডার কেমনে ঠিকঠাক করবো দেখে নিই। স্ক্রিন শেয়ার করতে হবে যে কোনো একজনকে, উইন্ডোজ ইউজার। হ্যাঁ, এবার শেয়ার দাও। হ্যাঁ, এবার নিচে দেখো একটা সার্চের অপশন আছে, হ্যাঁ, ওই সার্চে গিয়ে সিকিউরিটি লেখো, নিচে, হ্যাঁ নিচে সার্চ অপশন আছে। আমরা কার স্ক্রিন দেখতেছি? খোরশেদ আলমের স্ক্রিন দেখতেছি। খোরশেদ, তুমি একটু যে নিচে, এটা না, এই যে তোমার উইন্ডোজের নিচের দিকে দেখো একটা সার্চের অপশন আছে, এই যে তুমি জুমটাকে উপরে টান দিয়ে সরায় দাও, সরাই দিয়ে একদম নিচে তোমার যে ট্যাবটা আছে, হ্যাঁ, এই নিচের ট্যাবে সার্চ অপশন আছে না, এই যে সার্চে লেখো, হ্যাঁ, সিকিউরিটি, SECURITY, সিকিউরিটি। এই যে উইন্ডোজ সিকিউরিটিতে ঢুকে যাও। ভেরি গুড। সো এই যে উইন্ডোজ সিকিউরিটিতে ঢোকার পর আমার উইন্ডোজের একমাত্র সিকিউরিটি অপশন হচ্ছে ডিফেন্ডার। এই ডিফেন্ডারটা আমরা কেমনি কি করব খেয়াল করো, এটা উপরে যাও, এটা এটা হলো। উপরে উপরে উপরে, হ্যাঁ, এই যে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে আপডেট করো। এই ভাইয়ের আপডেট হতে চাক যাক, হইতে থাক। আরেকজন কেউ কি শেয়ার করবা কষ্ট করে? জি ভাইয়া। করো, ওটা একটু সময় লাগবে, হ্যাঁ, আপডেট হতে। হ্যাঁ, সার্চে গিয়ে একজন এটা রাখি, আমরা এই যে রিফাতের স্ক্রিন দেখতেছি, তাই না? আচ্ছা, রিফাত, হ্যাঁ, ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে ঢুকে যাও।
চারটা অপশন আছে নিচে। আচ্ছা, এই যে ম্যানেজ সেটিংস, ভাইরাস, এই যে সেকেন্ড যে অপশনটা আছে, হ্যাঁ, ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন সেটিংসে ম্যানেজ সেটিংসে ক্লিক করো। হ্যাঁ, এইবার এই সবগুলো অন আছে কিনা দেখবা, শেষ তোমার কাজ। ক্লিয়ার সবাই? হয়ে গেছি। জি। সিকিউরিটি লিখে সার্চ করছি, ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন লিখে সার্চ করছি, এরপর ম্যানেজ সিকিউরিটিতে গেছি, রিয়েল টাইম প্রোটেকশন, ক্লাউড প্রোটেকশন, অটোমেটিক প্রোটেকশন, টেম্পার প্রোটেকশন, এই চারটা অপশন অন থাকবে, শেষ। তাহলেই কোনো ভাইরাস যদি নামে তোমার কম্পিউটারের সাথে সাথে তোমাকে মানে ও খপ করে ধরবে, এটাতে ভাইরাস আছে, এটা ইনস্টল করবা না, তোমাকে নোটিফিকেশন দিবে কোনো সফটওয়্যার ইনস্টল করার আগে। গুড, হইলো? সবাই ক্লিয়ার না? ব্যাকে যাও। এবার একটা কুইক স্ক্যান দিব আমরা উপরের দিকে, হ্যাঁ, ওই যে কারেন্ট থ্রেডস এর নিচে কুইক স্ক্যান, এটা প্রত্যেক এক সপ্তাহে একবার করে দিবা। তোমার কম্পিউটার যত ফাইল আছে সবগুলোকে স্ক্যান করে কোনো ভাইরাস পাইলে এখানে তোমাকে জানাই দিবে। বুঝছো না সবাই? সহজ না একবারে? জি ভাইয়া, বুঝছি। এবার আমি কম্পিউটারের স্পিড আপে চলে যাব। আচ্ছা, তুমি আবার একটু পরে স্ক্রিন শেয়ার করো, হ্যাঁ, রিফাত। আচ্ছা, এবার প্রথমেই আমার কম্পিউটারের সিস্টেমে এমন অনেক জিনিসপত্র থাকে যেগুলো দরকার হয় না, মানে সিস্টেমে দরকার হয় না মানে কি, রানিং থাকে অপ্রয়োজনীয় জিনিসপত্র। তো উইন্ডোজ ইউজার যারা তোমরা, একটা সিসি ক্লিনার নামাবা। সিসি ক্লিনার একটা অ্যাপ, যেটা তোমার ব্রাউজারের হিস্টোরি থেকে শুরু করে অ্যাপ্লিকেশনের ক্যাশ ট্যাশ সব ক্লিয়ার করে। ম্যাকে যারা ইউজার তাদের আসলে এই জিনিসগুলো দরকার হয় না, কারণ ম্যাকে আসলে নিজেই যখন একটা রিস্টার্ট পায় তখনই আসলে সিস্টেমগুলো নতুন করে লোড হয়। বাট উইন্ডোজে তুমি 1-2 ঘন্টা চালানোর পর ও এত পরিমাণ ক্যাশ জমাই দিয়ে থাকে যে, ক্যাশ মানে কি, কোনো একটা ফাইল রান হয়েছে, ওই ফাইলটা ব্যাকগ্রাউন্ডে রয়ে গেছে, রান হচ্ছে, এবং ওই ফাইলটা কিছু ব্যাকগ্রাউন্ডে কোড রেখে গেছে, যে কোডগুলো লোড দিতে সময় লাগে। সজীব, কিছু বলবা? হ্যাঁ ভাইয়া, অনেক সময় দেখা যায় যে আমি কাজ করতেছি ওয়েবে, বাট আমার হচ্ছে সি ড্রাইভ অটোমেটিকলি ফুল হইতে থাকে। ফুল। মানে দেখা যায় 32 জিবি খালি আছে, এবং রাইট, মানে রাইট, হঠাৎ হঠাৎ করে পিসি হ্যাং হইয়া যখন সি রাইট, ড্রাইভে গেলাম দেখা যায় যে 1-2 জিবি খালি থাকে। ঠিক ঠিক। এই জিনিসগুলোর জন্য আমরা সিসি ক্লিনার ইউজ করবো, একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়াবা, এই ডকের ভিতরে দেওয়া আছে। এই সিসি ক্লিনার ডাউনলোড থেকে তুমি তোমার এই যে সিসি ক্লিনার যেটা আছে ডাউনলোড করে দিবা। ঠিক আছে, এই যে ডাউনলোড হয়ে গেছে। তো তোমরা ডাউনলোড করবা, ডাউনলোড করে ইনস্টল করবা। ইনস্টল করার পর একটা অপশন পাবা, কাস্টম ক্লিন। এই কাস্টম ক্লিনের টিক দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস পাবা। দেখো এখানে আমি যেগুলা স্ক্রিন শেয়ার করছি, মানে আমি যেগুলা টিক দিছি এগুলো টিক দিবা। আমি যেগুলা, এই যে মাইক্রোসফট এজের সব টিক থাকবে, ইন্টারনেট এক্সপ্লোরার তো এখন নাই, গুগল ক্রোমের দেখো এই যে সেশন আর সেভ পাসওয়ার্ড বাদে বাকি সব টিক দিবা। অ্যাপ্লিকেশনে সব টিক দিবা, এগুলো সব ক্যাশ ক্লিয়ার করার জন্য। মাল্টিমিডিয়া সব টিক দিবা। উইন্ডোজ উইন্ডোজ এক্সপ্লোরারের মানে লাস্টেরটা বাদে সব টিক দিবা। সিস্টেমের লাস্টের চারটা বাদে সব টিক দিবা। অ্যাডভান্সে কিছু টিক দেওয়ার দরকার নেই। এইবার কাস্টম ক্লিন বাটনে ক্লিক করবা। প্রত্যেক এক সপ্তাহ পর পর এই কাজটা করবা, দেখবা কম্পিউটারে অনেক ফাস্ট হয়ে গেছে কম্পিউটার। সহজ না? হুম, বুঝছো? জি ভাই। তো এটা নামায় জি। রাখবো। দেখো, চিন্তা করো, তোমাদের কোনো কোর্সে আমার এই বেসিক জিনিসগুলো নেওয়ার দরকার ছিল না। এগুলো এতটা ইম্পর্টেন্ট জিনিস, আমি 2004 সাল, 4 সাল থেকে কম্পিউটার ইউজ করছি। কয় বছর হয়েছে আজকে? 2026 চলে, 22 বছর। তা আমার এই 22 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স থেকে আমি যে সমস্ত কাজ, যদিও আমি ম্যাক ইউজার, বাট আমার এজেন্সিতে অনেক উইন্ডোজ অ্যাকাউন্ট আছে, উইন্ডোজ পিসি আছে। তো এগুলোর সব এক্সপিরিয়েন্স আমি তোমাদের জন্য একদম সহজে সেট আপ করে রাখছি। তাহলে কম্পিউটারকে ফাস্ট করার জন্য সিসি ক্লিনারের ফ্রি ভার্সন এটা, কিন্তু হ্যাঁ, সিসি ক্লিনার প্রো না, এটা ফ্রি ভার্সন। নামাবা, নামা প্রত্যেক এক সপ্তাহ পর পর আমি যেগুলো যেগুলো টিক দিছি প্রথমবার যখন টিক দিয়ে দিবা, আর কিছু করা লাগবে না, অটোই টিক থাকবে। পরের বারে খালি ক্লিয়ার ক্যাশ, ক্লিয়ার ক্যাশ, ক্লিয়ার ক্যাশ, শেষ। এখন তোমরা কি কেউ কমান্ড প্রম্পটের নাম শুনছো? সিএমডি কমান্ড, ম্যাকের ক্ষেত্রে যেরকম টার্মিনাল, জি যেখানে ভাইয়া। আমরা কোড লিখি সুডো এসইউ, তো এরকম আমি আমার পাসওয়ার্ড দিয়ে, হ্যাঁ, তো এরকম একটা ইন্টারফেস নামে জিনিস আছে যেটাকে আমরা কমান্ড প্রম্পট বলে থাকি।
এই কমান্ড প্রম্পটে ডেঞ্জারাস আমি কিছু কোড তোমাদের জন্য দিয়ে রাখছি, যেটা তোমার কম্পিউটারকে তুফানের মতো স্পিড বানাবে। 2 থেকে 3 দিন পর পর এই সবগুলা কোড কমান্ডের মধ্যে বসাবা। এবং তোমাদের যদি আসলে কনফিউশন থাকে ভাই কেন এই কোডটা ইউজ করলাম, জাস্ট চ্যাট জিপিটিতে যাবা, এই কমান্ডটা কপি করো, প্রত্যেকটা লাইন এক একটা কমান্ড। চ্যাট জিপিটিতে গিয়ে বলবা এটা কেন ইউজ করা হয় সিএমডি প্রম্পটে বুঝায়া বলো। ও তখন তোমাকে এই পুরো লাইনটা বুঝাইয়া বলবে। এই কমান্ডটা উইন্ডোজের রেজিস্টার মডিফাই করার জন্য ইউজ করা হয়, ঠিক আছে? এবং কোনটা কোন ওয়ার্ডটা কেন ইউজ করা হয়েছে সব ডিটেলে বলে দিছে। তো বেসিক্যালি এগুলো সব বুঝাতে গেলে অনেক সময় লাগবে, বাট আমি তোমাদেরকে দেখো এখানে প্রায় 20-30 লাইনের কোড আছে। এই কোডগুলো কেমনে ব্যবহার করবো আমি দেখাই দিচ্ছি। যে কোনো একজন উইন্ডোজ ইউজার স্ক্রিনটা শেয়ার করো তো, ডকটা ওপেন করে আর কি, হ্যাঁ? দেখবা কম্পিউটার তুফানের মতো দৌড়াইতেছে। জাস্ট এই সার্চে গিয়ে সিএমডি লেখো, এটা কেটে দাও, রান্না, এটা কেটে দাও, এটা কেটে দাও, হ্যাঁ সার্চে গিয়ে সিএমডি, ব্যাস, ভেরি গুড। না, এটা অ্যাডমিনিস্ট্রেটর মোডে রান করতে হবে, হ্যাঁ। আবার যত সার্চে গিয়ে সিএমডি লিখে ওইটার উপর রাইট ক্লিক করে তুমি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করো, হ্যাঁ, সিএমডি। হ্যাঁ, এবার রাইট বাটনে ক্লিক করো, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ভেরি গুড। এবার যে ডকটা দিয়েছি ডকে চলে যাও। ডকটা কি চ্যাটে দিয়ে দিছেন নাকি ক্লাসরুমে? জুমের চ্যাটে আছে দেখো। তো সবাই একটু খেয়াল করো। ভাইয়া ডক্টর ক্লাসরুমে দিয়েন ভাই। এই দিয়ে দিচ্ছি। হ্যাঁ ভাই, ডকটা একটু ওপেন করো না, পাইছো চ্যাটে? চ্যাটে তো নাই ভাইয়া। আচ্ছা, এই যে আবার দিলাম, জুমের চ্যাটে, হ্যাঁ, জুমের চ্যাটে। হ্যাঁ, একটু নিচে নামো, আর একটু নিচে। হুম। এখন প্রত্যেকটা লাইন, হ্যাঁ সিলেক্ট করো, 3টা ক্লিক করলেও হবে, অথবা টান দিয়েও সিলেক্ট করতে পারো। হ্যাঁ, 3টা ক্লিক, কপি করো, টার্মিনালে গিয়ে খালি কন্ট্রোল ভি দিয়ে, টার্মিনাল মানে কমান্ডে, যে প্রম্পটটা আছে কমান্ডে যাও, পেস্ট করো, পেস্ট করে এন্টার দাও, হয়ে গেছে। নেক্সট, ট্রিপল ক্লিক করো, পুরো লাইনটা চলে আসবে, হ্যাঁ। কপি করো, কন্ট্রোল সি দিয়ে টার্মিনালে পেস্ট করো, হ্যাঁ, দিতে থাকো একটা, দেখবে কম্পিউটার কত ফাস্ট হয়ে গেছে। সবাই কি বুঝতেছো কি করছি? জি ভাইয়া, একটা একটা করে দিতে হবে না, সবগুলো না না, একবারে কপি করে সব পেস্ট করলে একবার, হবে না? না না না, সব একবার হবে না, একটা একটা দিতে হবে ভাই। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আইপি কনফিগ, মানে আমাদের আইপি যে কনফিগার করা থাকে, এটা যে ডিএনএস গুলো এটাকে ফ্লাশ করতেছি। হ্যাঁ, পেস্ট করে দাও, গুড। এই যে দেখছো পুরো ডিএনএস ফ্ল্যাশ হয়ে গেল। তারপর নেক্সট, হুম, গুড। তারপর
তো এগুলো বিভিন্ন হ্যাকারের কাছ থেকে নেওয়া। হ্যাকার মানে কি, যারা কম্পিউটার অনেক দিন ধরে ইউজ করতেছে, বিভিন্ন ধরনের, ধরো তোমার আইপি ডিএনএস গুলো আসলে অনেক লোডেড হয়ে গেছে, এখানে ব্যাকগ্রাউন্ডে অনেক ক্যাশ জমে গেছে, আমি সার্চ করছি মিডিয়াম বিভিন্ন ব্লগ থেকে ঘেটে ঘেটে একটা একটা কোড তোমাদের জন্য আমি রেডি করে রাখছি, ঠিক আছে? এটা এরকম তুমি রেডি করা কোথাও পাবা না। এবং কোনো কোড নিয়ে কনফিউশন থাকলে তুমি শুধু চ্যাট জিপিটি থেকে জিজ্ঞাসা করবে এই কোডে কি বলা হয়েছে। সব রিসেট করছে আইপি গুলো। হ্যাঁ, নেক্সট। গুড। ওকে, ঠিক আছে, আশা করি বুঝে গেছে সবাই, তাই না? আস্তে আস্তে সবগুলো কোড পেস্ট করে দিবা। থ্যাংক ইউ ফর শেয়ারিং। আচ্ছা, এই কোডগুলো পেস্ট করার পর যারা ম্যাক ইউজার আসো, জানি না কেউ ম্যাক ইউজার আসো কিনা, ম্যাক ইউজার যারা আসো তাদের জন্য আমি এরকম একটা ডকুমেন্ট দিয়ে দিছি। এই একটু কথা বলো তো, ম্যাক ইউজার কেউ আসো কিনা, নাহলে আমার দেখানোর দরকার নেই। আসো? নাই ভাইয়া, সব উইন্ডোজ। সব উইন্ডোজ, ওকে। ম্যাকে আমার এখানে প্রায় 34টার মতো কোড আছে, তো এগুলো দিয়ে আসলে অনেক দ্রুত কাজ করানো যায়, কম্পিউটার খুব দ্রুত ফাস্ট থাকে। কেউ ম্যাক ইউজার থাকলে ইন ফিউচারে ম্যাকটা কিনলে দেখে নিও, এবং এটার উপর একটা ভিডিও আছে আমার, হ্যাঁ। আচ্ছা, এখন আমি ব্রাউজার ক্লিন আপ করবো, ক্রোম। ক্রোম ব্রাউজার সবচেয়ে বেস্ট ব্রাউজার, আমরা সবাই ইউজ করি, তাই না? এই ক্রোম ব্রাউজার অবশ্যই আমরা ইউজ করবো, এবং ক্রোম ব্রাউজার কেমনে আসলে ফাস্ট রাখবো সেটা আসলে দেখি। হার্মফুল কোনো সফটওয়্যার আছে কিনা দেখার জন্য এই লিঙ্কে চলে যাবা, ক্রোম সেটিংস ক্লিন আপ। এই লিঙ্কে যাওয়ার পর হাতের বাম দিকে দেখবে এক্সটেনশন নামে একটা অপশন আছে। এই এক্সটেনশনে ক্লিক করার পর তুমি দেখো তো কোনো অচেনা এক্সটেনশন আছে কিনা। অ্যাড ব্লকার আমি ইউজ করতেছি, আমি জানি। বিটওয়ার্ডেন আমি ইউজ করতেছি, আমি জানি। ব্রাউজার ভিপিএন আমি ইউজ করতেছি, জানি। কালার জিল্লা কালার পিকার ইউজ করতেছি, আমি জানি। কুকি এডিটর আমি ইউজ করতেছি, লাইট শট ইউজ করতেছি, লুম ইউজ করতেছি। ভেরি গুড, আমি সবগুলোকে চিনি। যদি এমন হয় তুমি কোনো একটা এক্সটেনশন চিনতেছো না এখানে, বা তুমি ইনস্টল করো নাই, তাহলে রিমুভ করে দিবা, শেষ। নাম্বার টু, দেখো এখানে উপরের দিকে ডেভেলপার মুড অনেকের অন থাকে, এটা খুবই রিস্কি। যে কেউ তোমার ব্রাউজারে এক্সটেনশনে গিয়ে এইখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে কোনো একটা হ্যাকিং এক্সটেনশন ইনস্টল করে দিতে পারে। এই জন্য সবসময় দেখবা এই এক্সটেনশনের ডেভেলপার মুডটা অফ আছে কিনা, শেষ। এক্সটেনশনের কথা বললাম। নাম্বার টু, ক্যাশ ক্লিয়ার করব। ক্যাশ ক্লিয়ার করার জন্য কি করতে হবে? কন্ট্রোল শিফট ডিলিট। কন্ট্রোল শিফট ডিলিট দিলাম, কন্ট্রোল শিফট ডিলিট। শোনা গেল? দেখো তো তোমাদের কন্ট্রোল শিফট ডিলিট দিলে হয় কিনা। এই অবস্থাতে ভাইয়া? হ্যাঁ, নর্মালি যেখানে আসো সেখানে কন্ট্রোল শিফট ডিলিট দাও তো। জি ভাইয়া, আসছে, পপ আপ আসছে তো। ওকে, তো যখনই এই কন্ট্রোল শিফট ডিলিট আসবে, এটা হইতেছে বেসিক্যালি তোমার এই, তো এরকম হিস্টোরি, এরকম একটা পপ আপ আসবে, তাই না? আচ্ছা, এই পপ আপে সবগুলো টিক না দিয়ে তোমরা কি করবা, দেখো বেসিক অ্যাডভান্স দুইটা অপশন আছে। আচ্ছা, এখন তো সবগুলো তোমাদের কি বেসিক অ্যাডভান্স দুটো অপশন আসে নাকি একবারই নিয়ে আসছে, দেখো তো। ভাইয়া এখানে তো আসছে হচ্ছে ব্রাউজার হিস্ট্রি, কুকিজ, কেসড ইমেজ এন্ড ফাইল, আর ডাউনলোড হিস্ট্রি, তিনটা আছে, চারটা। না, ওই যে ক্লিয়ার ক্যাশ নামে অপশন পাও নাই? এই যে আমি বলি, তুমি যখন এখানে ক্লিক করবা, এই যে মানে কন্ট্রোল শিফট ডিলিট দিলে হিস্টোরি নামে একটা অপশন আসবে। হিস্টোরিতে ক্লিক করার পর ডিলিট ব্রাউজিং ডাটা, তখন ব্রাউজার হিস্ট্রি নামে একটা অপশন আছে। হ্যাঁ, ব্রাউজার হিস্ট্রি থেকে ডিলিট ব্রাউজিং ডাটা। আচ্ছা, এখানে আমরা চেঞ্জ যেহেতু আমি একটু আপডেট করে দিই তোমাদের এখানে। মানে উপরের চারটা ভাইয়া অপশন আসছে আর কি।
তোমাদের কি অ্যাডভান্স অপশন আসছে? আমি একটু দেখি তো, তোমার একটু স্ক্রিনটা শেয়ার করো তো যে কোনো একজন, তাহলে বুঝতে পারবে। মানে এটা নতুন আপডেটে বেসিক আর অ্যাডভান্স দুটো আলাদা করা ছিল, এটা এখন একবারে নিয়ে আসছে। কন্ট্রোল শিফট ডিলিট দুইবার দাও। এই যে ভাই কন্ট্রোল শিফট ডিলিট দেওয়ার পর এটা হুম, আসছে। অলরাইট অলরাইট, ঠিক আছে। তো তোমরা কি করবা, এক অটোফিল বাদে বাকি সব টিক দাও। ব্যাস, তার মানে কি তোমার কুকি ব্রাউজারে যত সাইডে ভিজিট করছো এইগুলোর যে ক্যাশ সব ফালাই দিবে, ডিলিট ডাটা দাও। ভাই এটা কি সাইন আউট ফ্রম হয়ে যাবে নাকি? হ্যাঁ, কিছু কিছু ওয়েবসাইট সাইন আউট হয়ে যাবে, আবার সাইন ইন করবা। এটা প্রত্যেক 2 থেকে 3 দিন পর একবার করবা। আর এটা লাস্ট 24 আওয়ার্স না, অল টাইম সিলেক্ট করতে হবে ভাইয়া। হ্যাঁ, এখন তো লাস্ট আওয়ার আছে তাই না? মোরে গিয়ে অল টাইম সিলেক্ট করে দাও। হুম, ব্যাস, ডিলিট ডাটা দাও। পারবে না? বুঝছো? জি ভাই, জি। Okay. তো এখন হয়তো ওর কোনো সমস্যা আছে, মানে কিছু ওয়েবসাইটে লগ ইন টগিন থাকলে সেটা একটু ঝামেলা হতে পারে, বাট আমি প্রত্যেক মানে সপ্তাহে একবার করে যা আছে আমি আবার লগ ইন করি, সমস্যা নেই। সব ডিলিট ডাটা শেষ। ব্রাউজার পুরো বারোদের মতো দৌড়াবে। ব্রাউজারের একমাত্র প্রবলেম আমরা এই ক্যাশ ক্লিয়ার করি না। মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, ব্রাউজারে আমরা যখন কাজ করি, এক্সটেনশন, এক্সটেনশনটাকে তোমরা লিমিট দেখো। সাইন ইন করতে বলছে, সাইন ইন করি, সমস্যা নেই তো, 1 মিনিট লাগবে। এই যে হয়ে গেছে সাইন ইন। যে কোনো ব্রাউজারে দেখো, মন দিয়ে খেয়াল করো, তোমাদের সবার যদি আমি দেখি এখান থেকে শুরু করে যে এক্সটেনশন যে শুরু হয়, চলতেই থাকে চলতেই থাকে, একদম পুরো এই পর্যন্ত নিয়ে আসো এক্সটেনশন, আনো না? হ্যাঁ, জি ভাইয়া। তো এত এক্সটেনশন একটা ব্রাউজার রান করতে গেলে অবশ্যই স্লো হবে। আমি কি করছি খেয়াল করো, আমি এখানে আমার এই ব্রাউজারে আমি অল্প কিছু কাজ করি, মন দিয়ে খেয়াল করো কি করছি আমি। আমার এটা একটা ব্রাউজার, এই ব্রাউজারে আমি ক্লাস নেই, ক্লাসরুম, ক্লাসরুমে দেখাইতে হইলে আমার যা যা লাগে, অ্যাড ব্লকার লাগে, ব্রাউজার ভিপিএন লাগে, কিছু কিছু সময় ভিডিও রেকর্ড করা লাগে, কালার পিক করা লাগে, স্ক্রিনশট নেওয়া লাগে, শেষ। সেকেন্ড আরেকটা ব্রাউজার, এখানে আমি ক্লায়েন্টের কাজ করি, আমার কালার পিক করা লাগে, লাইট শট এক্সটেনশন লাগে, ভিডিও করা লাগে, ফন্ট ফাইন করা লাগে, শেষ। আরেকটা ব্রাউজার, এখানে আমি ইউটিউবের বিভিন্ন জিনিসপত্র রাখছি, লিড জেনারেশনের জিনিসপত্র রাখছি, লিড জেনারেশনের ক্লাস নেওয়ার সময় লিড জেনারেশনের যে এক্সটেনশনগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে। আরেকটা ব্রাউজার, এখানে আমি ফেসবুক বা অন্যান্য জিনিসগুলো ইউজ করি, এখানে আমার ফাইবারে কুইক ভিউ লাগে, মানে কোনো একটা ওয়েবসাইট কোন প্ল্যাটফর্ম দিয়ে করা, ডাব্লিউপি লাইজার, এই জিনিসগুলো লাগে। তার মানে কি আমার এক্সটেনশনগুলো আমি 4টা 5টা ব্রাউজারে ভাগ করে রাখছি। এক ব্রাউজারে আমি 20-30টা এক্সটেনশন দিয়ে লোড করে রাখি নাই। বুঝছো না বুঝো নাই? বুঝছি ভাইয়া। সবাই কি বুঝতেছো আমি কি বলতেছি? কার কার মাথার উপর দিয়ে যাচ্ছে একটু বলো তো। সমস্যা নেই, লজ্জা পাওয়ার কিছু নেই। জি ভাইয়া, বুঝতে পারি। বুঝছি ভাইয়া, সমস্যা নেই। ওকে, গুড। এখন সবচেয়ে ডেঞ্জারাস জিনিস দেখাবো, উইচ ইজ টাস্ক ম্যানেজার। আমাদের কম্পিউটারের টাস্ক ম্যানেজারে আননেসেসারি অনেক সফটওয়্যার চলতে থাকে, যেটার আমার দরকার নেই, বিশেষ করে উইন্ডোজে এটা হয়। মানে আমি ম্যাকে আসলে দেখো যেগুলো ইউজ করতেছি সেগুলোই আমার এখানে রানিং, বাট উইন্ডোজে অটোমেটিক্যালি অনেক সফটওয়্যার অনেক জিনিসপত্র রান হইতেই থাকে হইতেই থাকে। তা আসো, টাস্ক ম্যানেজার কেমনে আমরা ফিক্স করবো দেখে আসি, যে কোনো স্ক্রিন শেয়ার করো। হ্যাঁ, এইবার নিচের দিকে তোমার যে বারটা আছে, ওই বারের খালি জায়গায় ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে টাস্ক ম্যানেজারে যাও, সার্চে না কিন্তু, হ্যাঁ।
হ্যাঁ, খালি জায়গায় ক্লিক করে টাস্ক ম্যানেজার নামে একটা অপশন আছে না, চেঞ্জ করে ফেলে। এই যে টাস্ক ম্যানেজার উপরে 3 নম্বর অপশন নিচে, হ্যাঁ, টাস্ক ম্যানেজার। ভেরি গুড। এখন দেখো মানে এখন প্রসেস হচ্ছে এই সফটওয়্যারগুলা, গুগল ক্রোম, জুম, উইন্ডোজ অডিও ডিভাইস, এটা লাগবে। সিস্টেমের ফাইল কখনো ফালাবা না, সিস্টেমের ফাইল চলুক। গুগল ক্রোম, মাইক্রোসফট এজ কি তুমি ব্যবহার করতেছো? যে নিচের দিকে দেখো মাইক্রোসফট এজ আছে, এটা কি ব্যবহার করতেছো না? তাহলে এটার উপর ক্লিক করো। মানে এখন তো ব্যবহার করতেছো না, তাই না? তাইলে মাইক্রোসফট এজ কই দেখলাম, নিচে গেল গা। আচ্ছা, এই যে কর্টানা নামে একটা টুল দেখতেছি, এটা কি ইউজ করতেছো? স্মার্ট ডেভ। এখানে হুম। মানে ভাইয়া এটা তো র্যামের উপর ইয়ার উপরে জিপিইউর উপরে নির্ভর করে আর হচ্ছে মেমোরির উপরে ই করে আপ ডাউন করতে থাকে। হ্যাঁ, আপ ডাউন করে, কিন্তু এখন আমি যেগুলো ইউজ করতেছি না, সেগুলো তো আমার চালানোর দরকার নেই, তাই না? ধরো যে স্মার্ট ডেভ, যে কোনো একটাকে তুমি এনট্যাক্স করে দাও, যে কোনো একটা সফটওয়্যার, যে কোনো একটা টুল, তাহলে জাস্ট আমি সবাইকে বুঝাতে পারবো আর কি। হ্যাঁ, তো ধরো, হ্যাঁ, স্কাইপ তুমি এখন ইউজ করতেছো না, রাইট বাটনে ক্লিক করে এনট্যাক্স, ব্যাস, এই যে স্কাইপটা ক্লোজ হয়ে গেল। তাইলে এখন আমাকে আর জ্বালাবে না স্কাইপ, মানে ও আলাদা র্যাম খাবে না। হ্যাঁ, যেগুলো যেগুলো তোমার দরকার নেই, যেগুলো সিস্টেমের ফাইল, ওগুলো দেখবা আননোন কিছু আইকন টাইকন দেওয়া আছে, বাট তুমি এই যে মাইক্রোসফট এজ দরকার নেই, ফালা দাও এখন এনটাক্স। সবাই কি বুঝছো? কম্পিউটার ওপেন করার সাথে সাথে এই যে তোমার যে আননেসেসারি জিনিসগুলো আছে, এগুলো অফ করে রেখে দিবা, শেষ। আচ্ছা ভাই সিপি, এটা কি একবারে ই করা যায় না? না, এটা একবারে হয় না, যতবার কম্পিউটার লোড করবা, উইন্ডোজের সমস্যা এটা, যতবার কম্পিউটার লোড করবা ততবার এগুলো লোড হবে। আচ্ছা, সিপিইউ আমার 50-55 নিচে নামাইতে হবে। দেখো সিপিইউ ওর এখন 90% ইউজ হইতেছে, হিউজ, দরকার নেই, কটা না ফালাই দাও। তারপরে হচ্ছে তোমার এই যে মাইক্রোসফট এজ, ওকে। এবার স্টার্ট আপ নামে একটা অপশন আছে 4 নম্বরে, দেখো। হ্যাঁ, মাইক্রোসফট এগুলো সব এন্ড করে দাও, যেগুলো লাগতেছে না। হ্যাঁ বুঝতে পারছি এটা, সমস্যা নেই। ওকে, এবার যাও স্টার্ট আপে। স্টার্ট আপ মানে কি? কম্পিউটার ওপেন করার সাথে সাথে কিছু সফটওয়্যার অটোমেটিক্যালি চলতে থাকে। না না, ওই যে না না, এখানে না, ওই টাস্ক ম্যানেজারই ছিল ভাইয়া। টাস্ক ম্যানেজারে আবার যাও। টাস্ক ম্যানেজারে যাওয়ার পর স্টার্ট আপ নামে যে অপশনটা আছে ওখানে যাও। হ্যাঁ, স্টার্ট আপ। স্টার্ট আপ মানে কি? কম্পিউটার ওপেন হওয়ার সাথে সাথে এগুলো চলতে থাকে, উইন্ডোজ সিকিউরিটি লাগবে। আচ্ছা, স্মার্ট ডেভ যেটা আছে এটা ফালা দাও, স্কাইপ ফালা দাও। আমার অটোমেটিক্যালি স্কাইপ ওপেন হওয়ার দরকার নেই, আমার যখন লাগবে আমি এটাকে ওপেন করবো। ডিসেবল, স্মার্ট ডেভ ডিসেবল করে রাখো। নিচে দেখো কি কি লাগবে। এনিডেক্স এর তোমার দরকার নেই, যখন লাগবে তখন তুমি ওপেন করবে। হ্যাঁ, লুমো ফালাও, এনিডেস্কো ফালাও। ঠিক আছে, এগুলো স্টার্ট আপের সফটওয়্যার অটো ওপেন হইতে থাকে তোমার। রিয়েল টেক অডিও ভিডিও অফ করো না, এগুলো সিস্টেমের ফাইল। ঠিক আছে, সো দেখছো আমরা ডিসেবল করে রাখলাম, যেগুলো যেগুলো আমার দরকার নেই সেগুলো আমি ডিসেবল করে রাখলাম। পারফরমেন্সে একটু যাও তো ভাইয়া। সিপিইউ 63, মেমোরি ঠিক আছে, মেমোরি খুব ভালো, সরি মেমোরি ভালো না, 82 বেশি ইউজ হচ্ছে। তো যদি সম্ভব হয় আরো কিছু সফটওয়্যার ফালাইও, এই মেমোরি এবং সিপিইউ 50-এর নিচে নামাতে পারলে ভালো, খুবই ভালো। আচ্ছা, এখন আমরা যেটা করব, সার্চে গিয়ে কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে আমার আননেসেসারি কোনো সফটওয়্যার যেটা আমি গত 1 মাস ধরে ব্যবহার করি নেই, সেগুলো ফালাই দিব। ওই যে নিচের দিকে দেখার উইন্ডোজে সার্চের অপশন আছে, হ্যাঁ, 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 সার্চে ওই যে সার্চ, হ্যাঁ, সার্চে গিয়ে লেখো কন্ট্রোল প্যানেল। হ্যাঁ, কন্ট্রোল প্যানেলে ঢুকে যাও। এই কন্ট্রোল প্যানেলে, মানে কন্ট্রোল প্যানেলে আমার যে সমস্ত সফটওয়্যারগুলো আছে সেগুলো চলতেছে। প্রোগ্রামে গিয়ে আনইনস্টল এ প্রোগ্রামে ক্লিক করো। হ্যাঁ, আনইনস্টল আ প্রোগ্রাম।
হ্যাঁ, এখন তুমি দেখো এখানে যে প্রোগ্রামগুলো আছে এগুলা সবগুলা গত 1 মাসে কি তুমি ব্যবহার করছো? যদি কোনো টুল গত 1 মাস ধরে ব্যবহার, অনেক সময় হয় না আমাদের মনে মনে কাজ করে এটা লাগে ইনস্টল করে রেখে দিছি, আমার মানে র্যাম নষ্ট করার কি দরকার, যখন লাগবে আবার ইনস্টল করে নিব। মাইক্রোসফট এজ তুমি কখনো ইউজ করো না, অফ করে দাও, ফেলে দাও। তার মানে কি, এইগুলা হচ্ছে আননেসেসারি। ডাবল ক্লিক করো এটার উপরে। হ্যাঁ, আনইনস্টল। মাইক্রোসফট ইডজে ভাই আপনার ওই যে পুরাতন কিছু ইয়ে আছে। আচ্ছা ফাইন, তোমার লাগলে ঠিক আছে, আমি আমি না করতেছি না, লাগতেই পারে। কেউ মুভি দেখে বেশি, 10টা 12টা মুভির কি বলে এটাকে, প্লেয়ার লাগে, দ্যাট ইজ ওকে। বাট আমার যেটা এখন লাগতেছে না, আমার 1 মাস ধরে, তুমি চিন্তা করো গত 1 মাস আমার এটা লাগছে কিনা, নাই, তাহলে ফালাই দাও, শেষ। তাহলে কন্ট্রোল প্যানেল থেকে আমার আননেসেসারি সফটওয়্যারগুলো ফালাই দিচ্ছি। বুঝছো না সবাই? এভাবে যা যা আননেসেসারি সফটওয়্যার আছে ফালাই দিবা। ওকে, থ্যাংক ইউ ভাইয়া ফর শেয়ারিং দ্য স্ক্রিন। তা তুমি আস্তে আস্তে ফালায়ও, ঠান্ডা মাথায়। আমি জাস্ট দেখাই দিলাম আর কি কোন থেকে কি করতে হয়। তো একটু সামারি দেখে আসি কি কি করছি। টাস্ক ম্যানেজারে গিয়ে এন্ড টাস্কে যেগুলো আমার আননেসেসারি সফটওয়্যার রান হচ্ছে ফালাই দিছি, 7 ডেজ ইউজ হয় ফালাই দিছি। এছাড়াও আমি কন্ট্রোল প্যানেল থেকে প্রোগ্রাম আনইনস্টলের সফটওয়্যারে গিয়ে রিমুভ সফটওয়্যার যেগুলো আমার দরকার না, আর এগুলো করার পর পিসিটা একটু রিস্টার্ট করে নিও। এখন বুকমার্ক, আমার নিজেরও দেখো অনেক অনেক বুকমার্ক আছে। এআই টুল, এআই, কত কত টুল, চ্যাট জিপিটি, কোডম্যান বিডি, এগুলো হচ্ছে ব্রাউজারের, কি বলে এটাকে, কই গেল রবটা, এগুলোকে বলা হয় বুকমার্ক। বুকমার্ক আমরা কি করি, যখন মন চায় খালি বুকমার্ক করে রেখে দিই, বাট দিস ইজ নট দ্য ওয়ে। বুকমার্ক করার ওয়েটা আমি একটু দেখাই। হ্যাঁ, এই 3টে ডটে ক্লিক করবা, বুকমার্কে যাবা, তারপরে বুকমার্ক ম্যানেজার নামে একটা অপশন আছে, কই গেল, ইম্পোর্টের উপরে ভাই, ইম্পোর্টের উপরে, হ্যাঁ উপরে। হ্যাঁ, দুইটা নিচে ভাইয়া, মানে অল বুকমার্কের ইম্পোর্ট। নিচেরটা ভাইয়া বুকমার্ক হ্যাঁ ম্যানেজার। বুক, সরি এই যে সরি, বুক। এই যে হ্যাঁ বুকমার্ক ইম্পোর্টের ম্যানেজার। উপরে। আচ্ছা, তো আমার এখানে 3টা বুকমার্ক আছে, একটা হচ্ছে এআই, চ্যাট জিপিটি, কোডম্যান বিডি। এখানে যদি যাই কন্ট্রোল শিফট বি দিলে দেখবা বুকমার্ক চলে আসছে আমার। দেখো কত বুকমার্ক, অ্যাফিলিয়েট মার্কেটিং, কোডম্যান বিডি, কোডম্যান বিডি এমপ্লয়ি ডাটাবেস, আমি আগে যে কোম্পানিতে কাজ করতাম সেটা। হ্যাঁ, তারপর আবার এই বুকমার্কে গেলে দেখবা এখানে ওয়ার্ডপ্রেসের দুনিয়ার প্লাগইন, ঠিক আছে, ইসলামিক টিভি। হ্যাঁ, তো এরকম অনেক অনেক বুকমার্ক আমাদের থাকে। সো এই বুকমার্কগুলো কেমন ম্যানেজ করে, ধরো তো আমার একটা বুকমার্ক আমি এখন করব, যে বুকমার্কটাতে আমি আসলে, এই যে বুকমার্ক আছে, নতুন একটা বুকমার্ক আমি আসলে তৈরি করব, ঠিক আছে। তো আমি একটা ফোল্ডার করব, সবসময় ফোল্ডার করে রাখবা। ধরো তুমি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে যত কিছু শিখতেছো, এগুলো একটা ওয়েব ডেভেলপমেন্ট নামে ফোল্ডারে রাখবা, শেষ, ফোল্ডার হয়ে গেছে। তুমি দেখো অটোমেটিক্যালি তোমার এই বুকমার্কের এখানে এই ফোল্ডারটা চলে আসছে ওয়েব ডেভেলপমেন্টের। আচ্ছা, এখন তুমি লারাভেল শিখতেছো। হ্যাঁ, লারাভেলের যে কোনো একটা রিসোর্স তোমার খুব ভাল লাগছে, ওকে, এই রিসোর্সটা, সরি, আচ্ছা, তো এই রিসোর্সটা তোমার ভালো লাগছে, তুমি যখন বুকমার্ক করবা মন দিয়ে খেয়াল করো, বুকমার্ক করার সময় চোখ বন্ধ করে বুকমার্ক বারে বসাবা না, ফোল্ডার তো বানায় রাখছো তুমি ওয়েব ডেভেলপমেন্টের উপরে, তাহলে ওয়েব ডেভেলপমেন্টে যে বুকমার্ক ফোল্ডারটা আছে সেটা সিলেক্ট করে দিয়ে ডান দিবা। তাহলে কি হবে দেখো, ওয়েব ডেভেলপমেন্টের ফোল্ডারে গেলে সেটা পেয়ে গেলা। আচ্ছা, এবার ধরো তুমি পিএইচপি শিখতেছো, এখানে অনেক পিএইচপির হুকস আছে, তোমার ভাল লাগছে এটা, এইটা থাকে না বুকমার্ক ভাল লাগছে, বুকমার্ক করার সময় ওয়েব ডেভেলপমেন্ট ওই ফোল্ডারটা সিলেক্ট করে দিবা, ডান। তাহলে কি হবে দেখো, ওয়েব ডেভেলপমেন্ট ফোল্ডারে যখন ক্লিক করবে এই দূরে চলে আসলো। রেজার দেন দ্যাট আমরা যখন আসলে একটা একটা সিঙ্গেল সিঙ্গেল বুকমার্ক করি, সব এই লাইন ধরে জমা হইতে থাকে, খুঁজে পাওয়া যায় না। আমার এআই নিয়ে যখন কিছু লাগে আমি এআই তে ক্লিক করি, আমি দেখি আমার এখন কোন ফাইলটা লাগবে, মানে কি ইউজ করব আমি, সব বুকমার্ক করা আছে। আর বুকমার্ক কখনো ওপেন রাখবা না, কোনো ভিডিও কোনো রেকর্ডিং করার সময় বুকমার্ক ওপেন রাখতে হয় না। বুকমার্ক হাইড করার নিয়ম কি, কন্ট্রোল শিফট বি দিবা, বুকমার্কটা হাইড হয়ে গেছে।
আবার তোমার যখন লাগবে কন্ট্রোল শিফট আবার বি দিবা, চলে আসবে। তারপর তোমার যেটা লাগবে সেটাতে ঢুকে যাবা। ক্লিয়ার? বুক জি মার্কেট ভাইয়া। ক্লিয়ার? সহজ না? ওকে। হুম। আচ্ছা, এখন আমরা ব্রাউজার ইউজ করি যারা, গুগল ক্রোম ফার্স্ট প্রায়োরিটি। এছাড়া আমার খুব পছন্দের একটা ব্রাউজার হচ্ছে ব্রেভ ব্রাউজার। এখানে কোনো ট্র্যাকিং নেই, কোনো ধরনের ট্র্যাকিং না থাকার কারণে সবচেয়ে বেস্ট যেটা, স্পিড খুব ভালো থাকে। তো সেকেন্ডারি কোনো ব্রাউজার ইউজ করতে চাইলে আমার সাজেশন ব্রেভ ইউজ করো, এবং এটা দিয়ে তুমি গুগলেই ইউজ করতে পারবা। এটা মানে গুগলের যে সিঙ্কগুলো আছে, এই যে গুগলে আমার অনেকগুলো সিঙ্ক, সবগুলো আমি ব্রেভের ভিতরে ইউজ করতে পারবো। জাস্ট ব্রেভ ব্রাউজার লিখে গুগল করবা, ডাউনলোড করবা। এরপর এই ব্রাউজারটা যদি ব্যবহার না করতে পারো, আমাদের জুম সাপোর্টে গিয়ে বলবা যে ভাই ব্রেভ ব্রাউজার নামাইছি কিন্তু এটা আমি ব্যবহার করতে পারতেছি না। তোমাদেরকে সব সেট আপ করে দিবে আমাদের সাপোর্ট টিম। 12টা থেকে 6টা, এই টাইমে যাবা। আচ্ছা, ক্যানারি এটা গুগলের একটা ব্রাউজার, খুব ভালো হয় নাই, বাট চলে। অনেক ডেভেলপার যারা আছে মজিলা ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো, মজিলা ইউজ করতে পারো। বাট নিচের দুটো ব্রাউজার আমি কখনোই ইউজ করতে না করতেছি, এক হচ্ছে অপেরা, নাম্বার টু হচ্ছে ইউসি ব্রাউজার। এই দুটো ব্যবহার করবা না কেন? এই দুইটা ব্রাউজার যখন ব্যবহার করবা বিভিন্ন ধরনের, মানে এই দুটো ব্রাউজার কেন ইউজ হয় জানো? গুগল থেকে শুরু করে এই ব্রাউজারগুলা বিভিন্ন ধরনের ওয়েবসাইটকে ব্লক করে যেগুলো হার্মফুল। কিন্তু অপেরা আর ইউসি কোনো ওয়েবসাইট ব্লক করে না, যেই কোনো ওয়েবসাইটে ঢোকা যায়। সো ইন দ্যাট কেস দেখা যায় বিভিন্ন ধরনের সেক্সুয়াল ওয়েবসাইট বা বিভিন্ন ধরনের ডেটিং ওয়েবসাইট, এগুলাতে খুব ইজিলি অপেরা ইউসি দিয়ে ঢোকা যায়। কিন্তু এই সেক্সুয়াল ওয়েবসাইট বা ডেটিং ওয়েবসাইট এই ধরনের, বা ড্রাগ বা গান সেলিং ওয়েবসাইট, এগুলোতে ঢুকতে গেলে বিভিন্ন ধরনের অ্যাড দেখায়। এই অ্যাডের উপরে ক্লিক করার সাথে সাথে তোমার অপ্রয়োজনীয় কিছু সফটওয়্যার ডাউনলোড হয়ে যায়, যেগুলো তোমার কম্পিউটারকে হ্যাক করে। তাহলে হ্যাকিং থেকে বাঁচার জন্য অপেরা ইউসি ব্যবহার করা যাবে না, শেষ। আর ব্রেভ ব্রাউজার ইনস্টল এবং সেট আপের পুরো ডকুমেন্টেশন আমি এখানে দিয়ে দিছি। তারপরে যদি আটকায় যাও, আমাদের জুম সাপোর্টে যাও। আমরা সবাই গুগল এবং চ্যাট জিপিটিতে এখন অভ্যস্ত। এর পাশাপাশি ডাক ডাক গো নামে একটা ব্রাউজার আছে, এটা খুবই ভালো। এটা দুইটা অপশন আছে। তো আমরা ব্রাউজার হিসেবে যদি ব্যবহার করতে চাই, ধরো তুমি কি চাইতেছো, বেস্ট ওয়ার্ডপ্রেস এডুকেশন থিম। অনেক সময় গুগলে অনেক কিছু পাওয়া যায় না, অনেকে গুগলকে টার্গেটিং বাদ দিয়ে ডাক ডাক গো বা বিং এ র্যাঙ্ক করানোর চেষ্টা করে। তো কোনো কিছুর রেজাল্ট সার্চে যদি তুমি ভালো না পাও, চ্যাট জিপিটি ইজ গ্রেট, জেমিনি ইজ গ্রেট। এর পাশাপাশি তোমরা চাইলে ডাক ডাক গো ব্যবহার করতে পারো, দিস ইজ অলসো গুড। কখনো কোনো প্রিমিয়াম সফটওয়্যার ফ্রিতে ডাউনলোড করার চেষ্টা না করাই ভালো। মানে ধরো তুমি একটা সফটওয়্যার ইউজ করতে চাচ্ছ, ধরো অ্যাডোব ফটোশপ। এটা একটা প্রিমিয়াম সফটওয়্যার তুমি জানো, বাট এটা ফ্রিতে তুমি ইউজ করতে চাচ্ছ। বিভিন্ন ওয়েবসাইট আছে, এই যে সফটনিক বা এরকম, হ্যাঁ, কোনো সমস্যা নেই, তুমি ডাউনলোড করো। ডাউনলোড করার পর এটা ইনস্টল করার আগে তোমরা একটু চেক করবা কোনো ভাইরাস আছে কিনা। কি দিয়ে চেক করবা? জ্যোতি ভাইরাস, ভাইরাস টোটাল, একদম প্রথমে দেখাইছি না, মনে আছে? এখন জি ভাই, ভাইরাস থ্রেট প্রোটেকশন। হ্যাঁ হ্যাঁ, ভাইরাস থ্রেট প্রোটেকশনে আমি কিন্তু একদম প্রথমে দেখাইছি, দেখো এই যে তিনটা ওয়েবসাইট দিয়ে দিছিলাম। এই যে এক হইতেছে জ্যোতি স্ক্যান, ভাইরাস টোটাল, এই দুটো দিয়ে চেক করবা। যদি ভাইরাস না পাও ইউজ করো, ইটস ওকে। বাট ভাইরাস পাইলে ব্যবহার করা যাবে না। আমরা চোখ বন্ধ করে অনেকে বিশ্বাস করে ইনস্টল করে ফেলাই, নেভার। প্রিমিয়াম সফটওয়্যার ইউজ করতেই পারো।
এখন এই কোম্পানিটা তোমাকে প্রিমিয়াম সফটওয়্যার ফ্রিতে কেন দিচ্ছে? অনেকগুলো কারণ হতে পারে। এক হইতেছে সে তার ওয়েবসাইটে অ্যাড দেখাচ্ছে। নাম্বার টু হইতেছে তার ওয়েবসাইটে ভিউয়ার বাড়তেছে, ওয়েবসাইটের ডিএ বাড়তেছে, ওয়েবসাইটটা ফিউচারে সে অনেক দামে সেল করতে পারবে এই জন্য। আবার অনেকে যেটা করে, এই সফটওয়্যারের ভিতরে ভাইরাস ঢুকায় দেয়, যাতে তুমি ইনস্টল করার সাথে সাথে তোমার কম্পিউটারের অ্যাক্সেস তার কাছে চলে যায়। এখন কে কোন উদ্দেশ্য নিয়ে এই ওয়েবসাইট বানাইছে আমরা জানি না। এই জন্য আমি ডাউনলোড করবো, এটা একটা জিপ ফাইল ডাউনলোড হবে, সমস্যা নাই, কিন্তু সেই জিপ ফাইল আমরা চেক করব কোনো ভাইরাস আছে কিনা। যে কোনো প্রিমিয়াম সফটওয়্যার ইনস্টল করার আগে ভাইরাস চেক করে নেবা। ক্লিয়ার? বুঝছো না? একদম সহজ না? মজার জিনিসপত্র। অলরাইট, এখন আমাদের ফেক ক্লায়েন্টস চিনতে হবে। আমার একটা ভিডিও আছে, একটা ব্লগ আছে, আরেকটা ব্লগ আছে, আরেকটা ভিডিও আছে। প্রথমেই ব্লগে একটু গেলে দেখলে আইডিয়া পাবা। আমার একটা পার্সোনাল ব্লগ আছে যেখানে আমি অনেক, আমরা যারা এই কন্টেন্ট গুলো তোমরা পেয়ে যাবা whatminajulassifwrite.com। এই ওয়েবসাইটে গেলেই তোমরা, মানে এটা মাঝে মধ্যে ঘুরবা একটু। ও, কি হলো সাইটটাতে? ভাই এটা কাজ করে না, আমি অনেক দেখছি, কাজ করে না। এরকম তো আর কথা না, সাইট তো ঠিক আছে। ও, এলিমেন্টের কিছু ইস্যু আছে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি, সলভ করে ফেলতেছি। আসো আমরা একটু ভিডিওটা দেখে ফেলি। আমরা যারা অনলাইনে ফ্রিল্যান্সিং করে থাকি তাদের অনেক সময় ফেক ক্লায়েন্ট ফেস করতে হয়। শুধুমাত্র ফ্রিল্যান্স মার্কেট প্লেসে না, যারা সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট পায় বা ডিরেক্ট কোনো ক্লায়েন্ট পায় তাদের মধ্যে অনেকেই দেখা যায় ফেক ক্লায়েন্ট থাকে। সো আমাদের ফেক ক্লায়েন্ট থেকে দূরে থাকতে হবে। সো কিভাবে আসলে ফেক ক্লায়েন্ট চিনবো? তো বেসিক্যালি ফেক ক্লায়েন্টরা আমাদেরকে নক করে, মেইন উদ্দেশ্যটা থাকে হচ্ছে বিভিন্ন ধরনের কম্পিউটার বা অপারেটিং সিস্টেম হ্যাক করার, র্যানসামওয়্যার বা র্যাটের মাধ্যমে, এবং পরবর্তীতে আমাদের অপারেটিং সিস্টেম বা কম্পিউটারের অ্যাক্সেস নিয়ে সে কিন্তু আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের অ্যাক্সেস পাচ্ছে, তারপর হচ্ছে আমাদের ফাইবার বা আপওয়ার্ক বা বিভিন্ন মার্কেট প্লেসের অ্যাকাউন্টের অ্যাক্সেস পাচ্ছে, তাছাড়াও পেওনিয়ার বা ডলার উইথড্র প্ল্যাটফর্মের অ্যাক্সেস এর মাধ্যমে কিন্তু আমাদের অনেক কিছু হ্যাক হয়ে যাচ্ছে। তো আসুন জেনে নেই এই ধরনের ফেক ক্লায়েন্টকে কিভাবে চিনবো। তো নাম্বার ওয়ান হচ্ছে টেলিগ্রাম স্ক্যাম। জেনারেলি ফ্রিল্যান্স মার্কেট প্লেসে বা আপওয়ার্কে বা ফাইবারে আমরা বিভিন্ন জব পোস্টে অ্যাপ্লাই করতে গিয়ে দেখি জব পোস্টের মধ্যে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে কন্ট্যাক্ট করার জন্য বলা হচ্ছে। সো এই ধরনের ক্লায়েন্ট থেকে আমাদের দূরে থাকতে হবে। এন্ড জেনারেলি এরা টেলিগ্রামে নিয়ে প্রথমে কিছু ছোট ছোট কাজ প্রদান করবে এবং সেক্ষেত্রে পেমেন্টও পাওয়া যাবে, কিন্তু পরবর্তীতে দেখা যায় বিশাল আকারে একটা ইনভেস্টমেন্ট করতে বলতেছে এবং পরবর্তীতে সেই ইনভেস্টমেন্টের টাকাটা লস হয়ে যায়। অনেক সময় আবার স্প্যাম লিংকের মাধ্যমে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা আমাদের জিমেইল বা ফেসবুক বা লিঙ্কডইন অ্যাকাউন্ট হ্যাক করার জন্য বিভিন্ন স্প্যাম বা ফিশিং লিংক দেওয়া হয়ে থাকে। তো নাম্বার টু হচ্ছে হিউজ বাজেটের কাজ। অনেক সময় আমরা আসলে জানি একটা মার্কেটে একটা জবের ভ্যালু কেমন হতে পারে। ধরা যাক একটা ওয়েবসাইট আমি বানাবো $500 থেকে $800, এইটার এনাফ প্রাইস। তো দেখা যায় একটা জব দেখলাম, যে জবে বিট করতে গিয়ে আমি দেখলাম ক্লায়েন্টের বাজেট হচ্ছে $2000, $3000 বা $5000। অনেক সময় প্রজেক্ট বেসিস কাজ করতে গেলেও দেখা যায় যে কি সে মান্থলি আমাদের
$5,000 বা $10,000 অফার করতেছে ছোট কিছু কাজের জন্য। সো ছোট কাজ বড় অ্যামাউন্ট, এই ধরনের ক্লায়েন্টের সাধারণত ফেক হয়ে থাকে, এই ধরনের ক্লায়েন্টকে স্কিপ করুন। নাম্বার 3 হচ্ছে ফিশিং লিংক এবং র্যানসামওয়্যার। তো অনেক সময় জব ডেসক্রিপশনে আমাদের বলা হয়ে থাকে অপরিচিত কোনো লিংকে ক্লিক করার জন্য বা কোনো ফাইল ডাউনলোড করার জন্য বলা হয়ে থাকে। তো সাধারণত লিংকে ক্লিক করলে বা ফাইল ডাউনলোড করলে যেটা হয়, দেখা যায় কোনো একটা ম্যালিশিয়াস লিংকের মাধ্যমে কোনো একটা ভাইরাস আমার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাচ্ছে। এছাড়াও ব্রাউজার হ্যাকিং হতে পারে, এছাড়াও কুকি হাইজ্যাকিং হতে পারে। সো সাধারণত র্যানসামওয়্যার বা ভাইরাস অ্যাটাকের মাধ্যমে আমার কম্পিউটারে যখন অ্যাটাক গুলো চালাচ্ছে, সেক্ষেত্রে আমাদের দেখা যায় বিভিন্ন ধরনের নির্দিষ্ট অপারেটিং সিস্টেমের জন্য নির্দিষ্ট র্যাট তৈরি করা হয়ে থাকে। সেক্ষেত্রে অপারেটিং সিস্টেমে অ্যাক্সেস নিয়ে কিন্তু আমাদের যে কোনো সোশ্যাল মিডিয়া বা আমাদের মার্কেট প্লেসের অ্যাকাউন্ট গুলো হ্যাক করে ফেলতে পারে। আর লিঙ্ক দেখে আসলে বোঝা যাবে এটা স্প্যাম লিঙ্ক। অনেক সময় দেখা যায় ফিশিং লিঙ্কের ক্ষেত্রে উল্টাপাল্টা কিছু লেখা থাকে, governmentbd.com এরকম কোনো ওয়েবসাইট না, উল্টাপাল্টা কিছু একটা লেখা .com বা .io এরকম উল্টাপাল্টা লিঙ্ক দেখা যায়। এগুলো দেখে আসলে চিনা যায় যে এগুলো আসলে ফিশিং লিঙ্ক। এছাড়া র্যাট বা ভাইরাস যুক্ত অনেক সময় ভিডিও বা অডিও ফাইল জিপ করে দেওয়া হয়। সেক্ষেত্রে দেখা যায় আমরা জিপটা যদি ডাউনলোড করি, আমাদের র্যানসামওয়্যারটা পুরো কম্পিউটার অপারেটিং সিস্টেমে হ্যাক হয়ে যায় এবং ব্রাউজারে থাকা আমাদের বিভিন্ন অ্যাকাউন্ট গুলোর অ্যাক্সেস চলে যায় হ্যাকারদের হাতে। আমি নিজেও আসলে 2015-তে এরকম একটা হ্যাকের সম্মুখীন হয়েছিলাম। ডাউনলোড করার পর অপারেটিং সিস্টেম আমার তখন উইন্ডোজ ছিল, ডাউনলোড করার পর দেখা গেছে আমার ফাইবার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে এবং ফাইবার অ্যাকাউন্টের পাশাপাশি সে পেনের অ্যাক্সেস দিচ্ছে। ফাইবার থেকে ডলার, হিউজ অ্যামাউন্ট ডলার ছিল, সেটা পেনের ট্রান্সফার করছে, দেন আমার পেনের থেকে হ্যাকারের পেনের ট্রান্সফার করে ফেলছে। সো এবং কোনো ধরনের চিহ্ন ছাড়াই। সো চেষ্টা করতে হবে এই ধরনের অপরিচিত লিঙ্কে ক্লিক না করার। আরেকটা ট্রিক্স হচ্ছে, এই ধরনের র্যাট বা র্যানসামওয়্যার যখন তৈরি করা হয়, এগুলো নির্দিষ্ট একটা অপারেটিং সিস্টেমের জন্য তৈরি করা হয়। জেনারেলি এই ধরনের ভাইরাস বা র্যানসামওয়্যার গুলো উইন্ডোজের জন্য বানানো হয়। সেক্ষেত্রে আমরা যদি লিনাক্স সার্ভারটা ব্যবহার করতে পারি, সেটা কি লিনাক্স অপারেটিং সিস্টেমটা কিন্তু আমার জাস্ট উইন্ডোজের মধ্যেই কিন্তু আমি কোনো একটা ভার্চুয়াল মেশিনের মাধ্যমে অ্যাক্সেস করতে পারতেছি। যদি এমন হয় ক্লায়েন্টের হইতে পারে যে এটা অরিজিনাল লিঙ্ক, আমি আসলে কনফিউজ, সেক্ষেত্রে আমরা ভার্চুয়াল মেশিনের মাধ্যমে লিনাক্স সার্ভারে গিয়ে ফাইলটা ডাউনলোড করতে পারি। সেক্ষেত্রে আমাদের উইন্ডোজে কোনো ইফেক্ট পড়বে না। দেন ওয়ার্ক বিফোর পে, কমন একটা স্ক্যাম। জেনারেলি আমাদের সাউথ এশিয়ান ক্লায়েন্টরা এই ধরনের কাজ করে থাকে। ফাইবার বা আপওয়ার্কে ক্লায়েন্ট আসতেছে, আসার পর সে বলতেছে আসলে কাজটা অনেক বিশাল অ্যামাউন্ট, তুমি আমার একটা পার্সোনাল পার্ট করে দাও, তোমার একটা 10 পেজের ওয়েবসাইট, তুমি আমার হোম পেজটা করে দাও, কোনো পেমেন্ট আমি তোমাকে করবো না, যদি তুমি এই কাজটা করতে পারো দেন তোমাকে আমি ফুল অ্যামাউন্টের অর্ডারটা করবো। সো জেনারেলি এই ধরনের ক্লায়েন্টরা 80% ক্ষেত্রেই পেমেন্ট না করে চলে যায়। তো অবশ্যই আমরা ফাইবার বা আপওয়ার্কে অর্ডার ছাড়া কোনোভাবেই কাজ করবো না। এর পরের ব্যাপারটা খুব মজার, ফেক চেক এট ইউএস ব্যাংক। অর্থাৎ অনেক সময় দেখা যায় কাজ করে দিতে বলবে এবং কাজটা কমপ্লিট হওয়ার পর সে বলবে যে ঠিক আছে আমি তোমাকে পেমেন্ট করতেছি, তো তুমি তোমার পরিচিত আমেরিকান যদি কেউ থাকে বা আমেরিকান কোন একটা ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দাও, আমি তোমাকে পেমেন্ট পাঠিয়ে দিচ্ছি বা চেক পাঠিয়ে দিচ্ছি। তো এদের থেকে দূরে থাকা ভালো, কারণ সাধারণত এটা ফেক চেক পাঠিয়ে থাকে। অনেক সময় দেখা যায় যার ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দিচ্ছে তার ব্যাংকেও বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে। ডোমেইন হোস্টিং কিংবা থিম প্লাগইন কিনে দেওয়া, এটা খুব রিসেন্ট একটা স্ক্যাম। এটা হচ্ছে এরকম, একটা ক্লায়েন্ট আমাকে আপওয়ার্কে নক করবে বা ফাইবারে নক করবে, নক করার পর তার ওয়েবসাইটের জন্য ডোমেইন বা হোস্টিং কিনে দিতে বলবে, এবং অথবা এরকম হতে পারে যে থিম বা প্লাগইন কিনে দিতে বলছে। সো তিনি ওই অ্যামাউন্টের কিন্তু অর্ডারও করতেছে আমাদেরকে। সো জেনারেলি যেটা হয়, আমরা যখন ডোমেইনটা ট্রান্সফার করে দিব বা থিম প্লাগইনটা তাকে দিয়ে দিব, সে অর্ডারটা ক্যান্সেল করে দিবে অথবা পুরো অর্ডারের অ্যামাউন্টটা সে রিফান্ড নিয়ে নিবে ব্যাংক থেকে। সো তাইলে আমার কি হলো, জেনারেলি আমার কখনোই কোনো ক্লায়েন্টের আমার মাস্টার কার্ড দিয়ে কোনো ক্লায়েন্টের জন্য কখনোই কোনো কিছু কিনে দিব না। অনলাইন ইনভেস্টমেন্ট স্ক্যাম, দিস ইজ দ্য লাস্ট পার্ট। বেসিক্যালি এটা এখন এতটা বেশি হচ্ছে, আমরা বিভিন্ন ধরনের বড় বড় ফ্রিল্যান্সিং গ্রুপ চালাতে গিয়ে এত বেশি এই ধরনের পোস্ট আসতেছে, আমরা ডিক্লাইন করতেছি। তারপর হচ্ছে অনেকে আসলে যখন কেউ নতুন কেউ শিখতে যাচ্ছে যে কিভাবে ফ্রিল্যান্সিং করবো বা শিখবো, তাদেরকে ইনবক্সে নক করা হচ্ছে বা কমেন্টে তাদেরকে লিঙ্ক দেওয়া হচ্ছে। তো এইভাবে অনলাইন ইনভেস্টমেন্ট স্ক্যামটা ছড়াচ্ছে। এবং এটা জেনারেল প্রসেসটা আমি একটু যদি খুলে বলি, ধরা যাক কেউ একজন বাংলাদেশি হইতে পারে বা দেশের বাইরের কেউ আমাকে ইনবক্সে মেসেজ দিল, মেসেজ দিয়ে বললো যে তুমি ছোট ছোট কিছু কাজ করবে এবং ছোট ছোট কিছু কাজ করে প্রত্যেক সপ্তাহে 2,000-3,000 টাকা তুমি ইনকাম করতে পারবা। সো দেখা যাচ্ছে প্রথমে আমাদের কিছু ইউটিউবের ভিডিও লিঙ্কে ক্লিক করতে বলতেছে বা কোনো একটা অ্যাডে ক্লিক করতে বলতেছে, তারপর আবার টাকাও পাঠিয়ে দিচ্ছে আমাদের বিকাশে। প্রথমে আমাদের ট্রাস্টটা গেদার হইলো, এরকম একবার দুইবার তিনবার হওয়ার পর এরপর আমি 1,000 টাকা পাইলাম, 3,000 টাকা পাইলাম, আস্তে আস্তে আমার একটা ট্রাস্ট বিল্ড আপ হচ্ছে। এর পরবর্তী সপ্তাহে দেখা যায় তারা একটা গ্রুপে অ্যাড করে এবং সেই গ্রুপের মধ্যে অ্যাড করার পর সেই গ্রুপে আরো অনেক মানুষজন থাকে। সেই গ্রুপে তখন অপশন দেওয়া হয় যে তুমি 1,000 টাকা ইনভেস্ট করো, তুমি 1,200 টাকা পাবা কমিশন সহ, অথবা 3,000 টাকা ইনভেস্ট করো, তুমি 3,400 টাকা কমিশন পাবা, এরকম অপশন দেওয়া হয়। এবং অপশন গুলোতে আমি ইনভেস্ট করলাম, ইনভেস্ট করার পর দেখা যায় আমি কিছু রিটার্নও পাচ্ছি, অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে পরবর্তীতে। নেক্সট ডে 5,000, 7,000, 10,000 টাকা ইনভেস্ট করো,
5,000 ইনভেস্ট করলাম, আমি 5,600 বা 6,000 টাকা পাইলাম। দেন আরো বাড়তে থাকে 15,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা। এভাবে যখন বড় অ্যামাউন্ট জমতে থাকে তখন দেখা যায় একটা সময় আমি আর টাকা পাচ্ছি না। জেনারেলি এই ধরনের কাজগুলো করার জন্য বাইন্যান্স টাইপের একটা ওয়েবসাইট তৈরি করে, যেখানে আসলে ট্রেডিং করা যায়, বাই সেল করা যায়। দেন জেনারেলি আসলে যারা ক্রিপ্টো বা ট্রেড নিয়ে কাজ করে না তাদের জন্য নতুন অবস্থায় এই জিনিসগুলো বুঝে ওঠা খুবই খুবই টাফ, এবং তাদের একটা লিমিটেড টাইম থাকে। অর্থাৎ আধা ঘন্টার মধ্যে তুমি যদি এত টাকা ইনভেস্ট না করতে পারো, অথবা তুমি আগামী 2 ঘন্টার মধ্যে এত টাকা ইনভেস্ট না করতে পারো, তুমি প্রিভিয়াসলি যা ইনভেস্ট করছো তার কোনো টাকাই পাচ্ছ না। এবং গ্রুপ ওয়াইজ এমন ভাবে ম্যানিপুলেট করে যে গ্রুপের সমস্ত মেম্বার দেখা যাচ্ছে যে সে বলতেছে হ্যাঁ আমিও ইনভেস্ট করছি, আপনিও করেন, আপনি না করলে আমরা তো টাকা পাবো না। আবার নিয়মটা এমন থাকে যে গ্রুপের সবাই যদি ইনভেস্ট না করে তাহলে কিন্তু কেউই টাকা উঠাতে পারবে না। সো অন্যান্য গ্রুপ মেম্বারদের পিয়ার প্রেসারও থাকে। আসলে কিন্তু সেই গ্রুপ মেম্বাররা তাদেরই তৈরি করা, এবং এতটা ওয়েল ট্রেন্ড যে আসলে ইনভেস্ট করতেছে সে আসলে বুঝে না, যে সে মনে করে যে এই গ্রুপ মেম্বাররা আমার মতোই সে আসলে ইনভেস্ট করছে। পরবর্তীতে দেখা যায় বিভিন্ন সময় ইউএসডিটি থেকে বিটকয়েন বা যে কোনো কয়েন বাই করতে বলে, সে কয়েন গুলো আবার নির্দিষ্ট একটা রেট হইলে সেল করতে বলে কারেন্ট মার্কেটে। এরকম কিছু ট্রানজাকশন করতে করতে দেখা যায় তার ওয়ালেটে জমা হয়েছে 2 লাখ বা 3 লাখ টাকা। তো ওই 2 থেকে 3 লাখ টাকা সে দেখতেছে তার ইনভেস্টমেন্টের একটা কমিশন সহ জমা হয়েছে, বাট সেটা উইথড্র করতে গেলে দেখা যাচ্ছে লক করে রাখছে উইথড্র। দেন আমি যদি একজন মেন্টরও থাকে এখানে, সেই মেন্টর ইনস্ট্রাক্ট করে, তাকে যদি নক করা হয় যে আমি কেন পেমেন্ট পাচ্ছি না, আমি তো ডলার উইথড্র করতে পারছি না, তখন বলা যায় তুমি আরো 1.5 লাখ টাকা বা আরো 2 লাখ টাকা ইনভেস্ট করলে তারপর তুমি উইথড্র করতে পারবা। সো লাস্ট স্টেপে গিয়ে তারা আসলে কনফিউজ হয়ে যায় যে আমি আসলে ডলারটা আমার তো পাইতে হবে, কারণ প্রিভিয়াসলি আমি অনেকগুলো ইনভেস্টমেন্ট করছি। তখন সে আরো ইনভেস্টমেন্ট করে, ফাইনালি তাকে গ্রুপ থেকে ব্যান করে দেওয়া হয়। পরবর্তীতে খবর নিয়ে দেখা যায় যে যারা নক করছিল তারা দুবাই বা বিদেশের এমন কেউ, তাকে রিচ করার কোনো অপশন নাই। সো জেনারেলি আমরা সবসময় মনে রাখবো অনলাইনে ইনভেস্টমেন্ট রিলেটেড স্ক্যাম এটা একদমই এটা থেকে দূরে থাকতো। কারণ আমি অনলাইনে কাজ করবো, আমি টাকা পাবো, আমি কাজ করতেছি, আমি টাকা পাবো। সো হোয়াই আই শুড ইনভেস্ট? আমি ইনভেস্ট করবো আমার নিজের বিজনেসে, আমি কেন অন্য জনের কাছে ইনভেস্ট করবো? এটা একটা কমন একটা থিওরি, বা এখানে আসলে এমন ভাবে ম্যানিপুলেট করা হয় যে ঘরের মধ্যে থাকে, যে এত অল্প সময়ের মধ্যে ডিসিশন গুলো নিতে হয়, গ্রুপ ওয়াইজ অ্যাক্টিভিটিস। দেন টাকা পাইছি তো আগে, এরকম মানে দ্বিধাদ্বন্দ্বে থাকতে থাকতে বিশাল একটা অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট হয়ে যায়। সো অনলাইনে 1 টাকা যদি আমাকে কেউ ইনভেস্ট করতে বলে অন্য কারোর কাছে, অন্য কোনো ওয়েবসাইটে, তাহলে আমি বুঝে নিব দ্যাট ইজ স্ক্যাম। ফেক ক্লায়েন্ট থেকে দূরে থাকুন। যে সমস্ত ক্লায়েন্টরা স্ক্যামিং করতেছে বোঝা যাচ্ছে, তাদের থেকে দূরে থাকুন। হ্যাপি ফ্রিল্যান্সিং। ওকে, ভিডিওটা দেখো, অনেকগুলো স্ক্যামের কথা বললাম। তো আমার মনে হয় তোমরা অনেকেই এই ধরনের স্ক্যামে পড়ছো। তো সামনে যাতে আসলে না পড়ো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে? ওকে, আরেকটা ভিডিও আছে, এটার ভিতরে দেখে নিও। ইংলিশ কমিউনিকেশন একটা পার্শিয়াল পার্ট আজকে শেয়ার করব। ওটা কেন প্রয়োজন? কথা মনে রাখবেন সবসময়, ফ্রিল্যান্সিং হচ্ছে ইন্টারন্যাশনাল পেশা, সুতরাং আপনাকে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে কাজ করতে হবে, এবং মোস্ট অফ দ্য ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস ইংরেজিতে কমিউনিকেশন করতে অভ্যস্ত। সুতরাং সেটা চ্যাট কমিউনিকেশন হোক বা ভিডিও কমিউনিকেশন হোক, আমাদের ইংরেজি অবশ্যই জানতে হবে। সো এখন আমি বলবো ইংলিশে আমাদের স্কিল গুলোকে কিভাবে ডেভেলপ করতে পারি। নাম্বার 1 হচ্ছে ইউটিউবে বিভিন্ন ধরনের ইংরেজি চ্যানেল আছে, সেখানে ইংলিশ রাইটিং, স্পোকেন খুব চমৎকার ভাবে শেখায়, এবং টোটালি ফ্রি অফ কস্ট আমরা আমাদের ইংলিশ রিডিং, রাইটিং এবং স্পিকিং স্কিল ডেভেলপ করতে পারবো। নাম্বার 2 হচ্ছে প্রতিদিন ইংরেজি পত্রিকা বা ইংরেজি ব্লগ পড়ুন, এতে করে আপনার রিডিং স্কিলটা বাড়বে, পাশাপাশি অনেক আননোন শব্দ আপনি জানতে পারবেন। মার্কেটে প্রচুর ইংরেজি পত্রিকা আছে, ডেইলি ইন্ডিপেন্ডেন্ট, ডেইলি স্টার, এই পত্রিকাগুলো আমরা প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন যদি না পারি অন্তত সপ্তাহে 1 দিন বসে পড়ার চেষ্টা করব। এছাড়াও বর্তমানে ল্যাপটপ এবং মোবাইলের মাধ্যমে আমরা ই পেপার ফ্রিতেই পড়তে পারি। নাম্বার 3 হচ্ছে ইংলিশ মুভি বা সিরিয়াল দেখুন। 30 বা 40 মিনিটস এর বিভিন্ন
ডকুমেন্টারি আছে সেই ডকুমেন্টারি গুলো সাবটাইটেল সহ দেখুন। তাহলে যেটা হবে, সাবটাইটেলের সাথে আমাদের যে একটা অ্যাসেন্টের একটা ব্যাপার, আমরা খুব সহজে আসলে অ্যাসেন্ট গুলো বুঝতে পারবো। অনেক সময় দেখা যায় আমি নিজে ইংরেজি বলতে পারতেছি কিন্তু আরেকজন ইংরেজি বলতেছে, সেটার অ্যাসেন্টের কারণে আমরা বুঝতে পারি না। সেই অ্যাসেন্টটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে যদি আমরা সাবটাইটেল দেখে দেখে আমরা যদি ডকুমেন্টারি গুলো কভার করতে পারি। সপ্ত হলো এবার ইংলিশে স্পিকিং, রাইট? সো ইংলিশ স্পিকিং এর জন্য আই উইল সাজেস্ট সাম অ্যাপ লাইক free4talk.com, চমৎকার একটা ওয়েবসাইট। এর পাশাপাশি স্পিক ইংলিশ, হ্যালো ইংলিশ, হ্যালো বাড়ি, এরকম অনেকগুলো অ্যাপ আছে ফ্রি। সেই ফ্রি অ্যাপের মাধ্যমে আমরা বিভিন্ন আননোন মানুষের সাথে কথা বলতে পারি, এতে আমাদের ইংলিশে কথা বলার দক্ষতা বাড়তে থাকবে। এবার সাহস করে কিছু ক্লায়েন্টের সাথে ভিডিও কলে কমিউনিকেট করার চেষ্টা করুন। 5টা বা 10টা ক্লায়েন্ট আপনি ফেস করার পর আপনার যে ভয় বা জড়তা ছিল সেই জড়তাটা কেটে যাবে এবং আস্তে আস্তে আপনি পরবর্তী ক্লায়েন্টদের সাথে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবেন। থ্যাংক ইউ। ওকে, तू समझा? हाँ। তো এখানে আমি একটা অ্যাপ দেখাই তোমাদেরকে, free4talk.com। এটা যারা মানে ব্রাউজারে ব্যবহার করতে চাও তারা ইউজ করতে পারো। সাইন ইন করে নিবা এবং এখানে অনেকগুলো গ্রুপ আছে। গ্রুপ মানে কি, এখানে আসলে কম মেম্বার আছে এরকম একটা গ্রুপে ঢুকবে। যেমন এখানে একজন বসে আছে এবং ইংলিশ এনি লেভেল বা মিড লেভেল বা বিগিনার যারা আছে সেগুলোতে ঢুকবা। ঢুকে এখানে দুজন ঢুকলো, তুমি কি করবা, এই গ্রুপটাতে ঢুকবা। গ্রুপটা ফুল হয়ে গেছে, এটাও ফুল ফুল, এটাতে একজন আছে, ঢুকো। ঢুকে দেখবা কেউ একজন নেপালি, ইন্ডিয়ান, পাকিস্তানি বসে আছে, গল্প করো। হাই, আমি অমুক, আমি আসলে আমার ফ্রিল্যান্সিং এ কাজ করতেছি, দ্যাটস ওয়াই আমি আসলে আমার ইংলিশটা ডেভেলপ করতে যাচ্ছি। গল্প করো। আমার ভাইয়ের সাথে বোনের সাথে যখন কথা বলি ইংলিশে, একটু ভুলভাল বললে হাসাহাসি করে, আর ইংলিশ বলা হয় না। ইংলিশ তুমি যত বলতে পারবা তত বেস্ট। আর পারলে বিভিন্ন মুভির ডায়লগ গুলোকে কপি করো। একটা মুভিতে 10 সেকেন্ডের ডায়লগ আছে, ডায়লগটা তুমি ওদের মতো অ্যাসেন্টে বলার চেষ্টা করো, ঠিক আছে? সবচেয়ে আগে তোমার ফ্লুয়েন্ট করতে হবে। আমরা কি করি, ইংলিশে যখন কথা বলি আমি আগে বাংলা চিন্তা করি, আমি একজন ফ্রিল্যান্সার, সেজন্য আমি ইংলিশে কথা বলতে চাই। তারপর তোমরা ট্রান্সলেট করো, আই এম এ ফ্রিল্যান্সার, দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টু টক ইন ইংলিশ। এরকম না, স্লো হয়ে যাবে প্রসেসটা। তুমি বাংলায় চিন্তা করতেছো তারপর কনভার্ট করতেছো, নো, চিন্তাই করো ইংলিশে। আমি একজন ফ্রিল্যান্সার, হ্যাঁ, মানে তুমি মনে মনে চিন্তা করো, আমি ফ্রিল্যান্সার, আই ওয়ান্ট টু টক ইন ইংলিশ। মানে তোমার এই মাঝখানে যে বাংলার এই যে ট্রান্সলেশনটা করতেছো এটা বাদ দিয়ে দিতে হবে মাথা থেকে। ডাইরেক্ট তোমার যেটা চিন্তা সেটাকে ইংলিশে কনভার্ট করো, তাইলে ফাস্টার বলতে পারবা। এখানে যে কোনো একটা গ্রুপে জয়েন করো, জিজ্ঞাসা করো, ভাই আপনি কি খাইছেন আজকে, কেন জয়েন করছেন এখানে। মানে লজ্জার কিছু নাই তো এখানে। ও আমার চিনে না, আমি ওর চিনি না, বলো, গল্প করো। ফিমেল যারা আছো তাদের জন্য কোনো ছবি, ভিডিও, ফোন নাম্বার শেয়ার করবা না এখানে। জাস্ট জয়েন করবা, জয়েন করে তুমি তোমার মতো কথা বলে বাইরে হয়ে যাবে, শেষ। ক্লিয়ার? জি ভাই। আর ফিমেলরা সাবধান, কোনো ধরনের ইনফরমেশন শেয়ার করা যাবে না। আর এখানে আরেকটা অ্যাপ আছে, সেটা হচ্ছে স্পিক ইংলিশ। যারা মোবাইলে অ্যাপ ইউজ করতে চাও, স্পিক ইংলিশ, এটাও ফ্রি অ্যাপ। এই আমি একটু অ্যাপের আইকনটা দেখাই দিই। অ্যাপ স্টোরে গিয়ে এই যে স্পিক ইংলিশের এই যে আইকন, এই অ্যাপের আইকনটা ইনস্টল করবে। এখানেও যে সাইন আপ করে তুমি তোমার মতো করে গ্রুপে জয়েন করে গল্প করতে পারবা। ভেরি গুড ওয়ে। এছাড়া চ্যাট জিপিটি তো আছেই। চ্যাট জিপিটিকে বলবা তুমি আমার মনে করো ইংলিশ টিচার, সো তুমি তোমার মতো করে আমাকে গাইড করো, আমি ইংলিশে কথাবার্তা বলবো, তুমি আমার ইংলিশের টিউটর। ব্যাস, বাকি কাজ চ্যাট জিপিটির। ভাই, লিসনিং কিভাবে ইমপ্রুভ করবো? মানে এক এক দেশের ক্লায়েন্টের অ্যাকসেন্ট তো এক এক রকম। এক রকম, ওইটা আমাদের বিগিনারদের জন্য তো বোঝা কঠিন হয়ে যাবে। আরেকটা ওইটা ক্লাস ভাবতে। পরে আমি একটা টুল দিব যেটা দিয়ে তুমি সমস্ত অ্যাসাইনমেন্টের ট্রান্সক্রিপ্ট পেয়ে যাবা। একটা ক্লাস ওয়েট করো, ঠিক আছে? আচ্ছা, ওকে। ভাইয়া এর একটা ইয়ে দেখছিলাম আমি, মানে ইউটিউবে হয়তো বা কোনো ক্লায়েন্টের একটা ইয়াতে, যে হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে কথা বলতেছে যে তার হচ্ছে ওয়েবসাইট দরকার বা তাকে একটা ইন্টারভিউ নিতেছে। ওই ক্লায়েন্টের ওই কথাটাই হচ্ছে চ্যাট জিপিটি বা মানে কোনো একটা এআই সেটাকে হচ্ছে একটা মানে জেনারিক একটা
না, আমি আমি স্ক্রিপ্ট লিখে বলছি, দিতেছে মানে আমি যেগুলা। বুঝছি এটা তো নকল, তাই না? ও একটা স্ক্রিপ্ট লিখে দিল, তুমি সেটার মতো করে বললা। তোমার হয়তো সে নলেজটা নাই, কিন্তু কাজ করতে গিয়ে তুমি ধরা খাবা। হ্যাঁ, পেড অনেকগুলো অ্যাপের আমি এরকম অ্যাড দেখছি। মানে তুমি ওই যে ক্লিক করার সাথে সাথে ওই তোমাকে সুন্দর করে আনসার দিয়ে দিচ্ছে, সেটা তুমি দেখে দেখে বলতেছো। বাট এটা তো ওয়াইজ না। তুমি যে জিনিসটা জানো না, সেই জিনিসটা ওভাবে যদি তুমি বলো, তাহলে তোমরা যখন ক্লায়েন্ট কাজটা দিবে, কাজটা কেমনে উঠাবা, তাই না? এই জন্য আমার সাজেশন এই ধরনের টুল ইউজ না করাই বেটার। ভাই, আমাদের কি মিড টার্মের পরেই কি ভাইয়া হচ্ছে মার্কেট প্লেসের ইকোর ঢুকা দিবেন নাকি না, এরকম? মিড টার্মের পরে না, তোমাদের এই যে 20-25টা ক্লাস আছে, এগুলোর ফাইনাল এক্সামের পরে মিড টার্ম, মানে ফাইবার ক্লাস। আচ্ছা। আচ্ছা, এখন আমরা এই যে হ্যাকমিতে যে সমস্ত হ্যাকমি শিটে যা যা আছে, মনে আছে না হ্যাকমি শিটে কি কি ছিল? এই যে হ্যাকমি শিটে যা যা পাইছো তোমরা, মানে প্রত্যেকটা জিনিসের স্ক্রিনশট দিবা আমাকে। তুমি যে ভাইরাস টোটাল ইউজ করছো এর স্ক্রিনশট দিবা, উইন্ডোজ ডিফেন্ডার কনফিগার করছো এর স্ক্রিনশট দিবা, স্পিড আপের জন্য তুমি এই যে সিসি ক্লিনার ইউজ করছো এটা একটা স্ক্রিনশট দিবা, এই যে কোডগুলো কমান্ড প্রম্পটে দিছো এগুলো একটা স্ক্রিনশট দিবা, মানে যা যা দেখাইছে এই সব স্ক্রিনশট ডকে আপলোড করবা। প্লাস ফ্রি ফর টকে তুমি যে আসলে কথা বলতেছো এটার স্ক্রিনশট ডকে সাবমিট করবা, ডকটা সাবমিট করে দিবা। ক্লিয়ার? কার কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো।